বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। রাজশাহী কলেজ আয়োজিত অনলাইন ভিত্তিক উচ্চতর গণিত ক্লাসে তোমাদের একাদশ শ্রেণীর উচ্চতর গণিত ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সাথে আমার প্রথম ক্লাস। যেহেতু প্রথম ক্লাস, পরিচয় পর্বটা আগে সেরে নেওয়া যাক। এখন পরিচয় পর্ব আসলে একতরফা হবে। এটা আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি, তোমাদের পরিচয় তো এখন নিতে পারছি না সরাসরি। তো শ্রেণীকক্ষে যখন ক্লাস শুরু হবে তখন ইনশাল্লাহ তোমাদের পরিচয়টা নিয়ে নিব। এখন আমি আমার পরিচয় দিয়ে নিই। আমি মোসাম্মদ মাফরুহা মুস্তারি, প্রভাষক, গণিত বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। তো আজকে যেটা পড়াবো আমি তোমাদের, সেটা আজকে যে অধ্যায়টা পড়াবো সেটা ষষ্ঠ অধ্যায়। দেখো, উচ্চতর গণিত প্রথম পত্র, অধ্যায় ষষ্ঠ, ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতি এর আগে তোমরা পড়েছো ম্যাট্রিক্স নির্ণায়ক, সরলরেখা। এরপর আমরা শুরু করছি ত্রিকোণমিতিক অনুপাত। তো এর আগে বেশ কিছু চ্যাপ্টার আছে। তা আমরা আগাচ্ছি আমাদের কোর্স প্ল্যান অনুযায়ী। তোমাদের প্রথম সাময়িক পরীক্ষায় যেগুলো আছে অধ্যায়গুলো, সেই অধ্যায়গুলো আমরা আগে শেষ করব, তারপর অন্য অধ্যায়গুলো শুরু করব। তো আজকে শুরু করছি ত্রিকোণমিতিক অনুপাত। তো ত্রিকোণমিতিক অনুপাত শুরু করতে গেলে দেখো, প্রথমে আমাদের যেটা জানা দরকার কোণ। তার আগে আমি ত্রিকোণমিতি সম্পর্কে কিছু কথা বলে নিই। ত্রিকোণমিতি গণিতেরই একটা শাখা, যেখানে ত্রিভুজ, ত্রিভুজের বাহু, কোণ এবং তাদের মধ্যকার সম্পর্ক ব্যবহার করে বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করা হয়। আচ্ছা, এখন ত্রিকোণমিতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে, এটা একটা গ্রিক শব্দ, ট্রিগোনোমেট্রি। দেখো বোর্ডে খেয়াল করো, ট্রিগোনোমেট্রি। এখানে দুইটা ভাগে ভাগ করা যায়, যেমন ট্রিগনন। ট্রিগনন অর্থ হচ্ছে ত্রিভুজ, এবং আরেকটা, এটা গ্রিক শব্দ, মেট্রন, অর্থ পরিমাপ। অর্থাৎ ত্রিকোণমিতি শব্দের অর্থ হচ্ছে ত্রিভুজের পরিমাপ। তাহলে কি বলছি, ত্রিকোণমিতি শব্দের অর্থ আমাদের ত্রিভুজের পরিমাপ, যেটা ত্রিগণন, দুইটা গ্রিক শব্দ ট্রিগণন এবং মেট্রন, এই দুইটা থেকে এসেছে। তবে এখন বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাত আবিষ্কারের ফলে ত্রিকোণমিতিক ব্যাপক ব্যবধি হচ্ছে ব্যাপক। আচ্ছা, নতুন নতুন ত্রিকোণমিতিক তত্ত্ব আবিষ্কারের ফলে ত্রিকোণমিতিক পরিধি ব্যাপক হয়েছে। কাজেই বিজ্ঞানের যে কোনো শাখায়, গণিত তথা বিজ্ঞানের যে কোনো শাখায় আমাদের জ্ঞান অর্জনের জন্য ত্রিকোণমিতি সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক। তাহলে এক কথায় আমরা বলতে পারি কি, ত্রিকোণমিতি বলতে ত্রিভুজ, কোণ এবং বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে জ্ঞান লাভ করাই হচ্ছে ত্রিকোণমিতি। আচ্ছা, এখন ত্রিকোণমিতি পড়তে গেলে আমাদের প্রথমে যেটা জানা দরকার, ত্রিকোণমিতিক কোণ। ত্রিকোণমিতিক কোণটা কি সেটা আমাদের জানতে হবে। আমরা কোণ সম্পর্কে জানি, কোণ কি সেটা আমরা জানি, জিওমেট্রিতে পড়েছি। তাহলে কোণ কি? আমরা জিওমেট্রিতে যেটা জানি, তার আগে আমরা শিখন ফলটা বলে নিই। এই অধ্যায়ে আমরা কি কি শিখব, দেখো স্লাইডে খেয়াল করো। কি কি শিখছি, ত্রিকোণমিতিক কোণকে ব্যাখ্যা করতে পারবো, ত্রিকোণমিতিক কোণের পরিমাপ সম্পর্কে ধারণা লাভ করব, কোণের ডিগ্রি ও রেডিয়ান পরিমাপের সম্পর্ক নির্ণয় করতে পারবো, রেডিয়ান পরিমাপে বৃত্তচাপের দৈর্ঘ্য, বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র বর্ণনা ও প্রয়োগ করতে পারবো। তাহলে সংক্ষেপে বলে নিচ্ছে আমরা কি কি এই অধ্যায়ে কি কি শিখবো। ত্রিকোণমিতিক কোণ, কোণের পরিমাপ, কোণের যে ডিগ্রি আর রেডিয়ান পরিমাপ একক আছে সেটার মধ্যে সম্পর্ক স্থাপন করব, আর রেডিয়ান পরিমাপে বৃত্তচাপের দৈর্ঘ্য এবং বৃত্তকলা ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র বর্ণনা ও প্রয়োগ করতে পারবো। আচ্ছা, এখন আসি আমি ত্রিকোণমিতিক কোণ
ত্রিকোণমিতিক কোণ কি সেটা সম্পর্কে বলবো। আচ্ছা, কোণ কি? জিওমেট্রিতে কোণ কি সেটা আমরা জানি। জিওমেট্রিতে কোণ কি? দুইটা সরলরেখা পরস্পরকে ছেদ করলে এই ছেদ বিন্দুতে কোণ উৎপন্ন হয়, কিংবা দুইটা সরলরেখা একটি বিন্দুতে মিলিত হলে এই মিলিত বিন্দুতে কোণ উৎপন্ন হয়। কিন্তু ত্রিকোণমিতিক কোণ একটু আলাদা। সেইটা কি? ত্রিকোণমিতিক কোণ যেটা, সেটা হচ্ছে একটা ঘূর্ণায়মান রশ্মি একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘূর্ণনের ফলে এর আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যে যে কোণ উৎপন্ন হয় সেটাই হচ্ছে ত্রিকোণমিতিক কোণ। তাহলে ত্রিকোণমিতিক কোণ কি? আমি আবারও বলছি, একটা ঘূর্ণায়মান রশ্মি ধরলাম OX একটি বিন্দুকে স্থির রেখে, একটি ঘূর্ণায়মান রশ্মি একটি স্থির বিন্দুকে কেন্দ্র করে ঘুরতে থাকলে এই যে রশ্মিটা, এটা যে স্থির অবস্থায় আছে এটা তার আদি অবস্থান, এটা ঘূর্ণনের ফলে কিছু দূর ঘোরার পরে এইখানে আসলো, এটা তার ধরলাম শেষ অবস্থান OP। এখানে এসে থেমে গেল, এটা শেষ অবস্থান। এই যে ঘুরলো, এই ঘূর্ণনের ফলে আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যে যে একটা কোণ উৎপন্ন করলো, এইটাই হচ্ছে আমার ত্রিকোণমিতিক কোণ। তাহলে জ্যামিতিতে যে কোণ আমরা পড়েছি এবং ত্রিকোণমিতিতে যে কোণ একটু আলাদা আছে। তাহলে এই যে আমরা, তোমরা স্লাইডেও খেয়াল করতে পারো যে কোনো ঘূর্ণায়মান রশ্মি একটি বিন্দুকে কেন্দ্র করে ঘুরতে থাকলে এর আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যে যে কোণ উৎপন্ন হয় সেটাই হচ্ছে ত্রিকোণমিতিক কোণ। এখানে যদি আমরা থিটা দিই তাহলে বলবো যে থিটা হচ্ছে আমার ত্রিকোণমিতিক কোণ। আমি তো ঘোড়া দেখালাম ওপর দিকে, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ি কাঁটার ঘড়ি যেদিকে ঘোরে তার বিপরীত দিকে আমি ঘোরা দেখালাম। আচ্ছা, এইখানে কিন্তু ঘূর্ণন দুই রকমই হতে পারে, ঘড়ির কাঁটার বিপরীত দিকেও হতে পারে, ঘড়ির কাঁটার দিকেও হতে পারে। তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে থিটা, আমরা যদি অ্যাক্সিস চিন্তা করি, অক্ষরেখা, তাহলে এইটা আমার আদি অবস্থান, এটা ঘূর্ণনের ফলে শেষ অবস্থানে আসলো। যখন ঘড়ির কাঁটা বিপরীত দিকে যাচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে পজিটিভ কোণ। যখন এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরে, রশ্মিটা ঘড়ির কাঁটার দিকে ঘোরে, এটা যদি θ1 হয়, ঘড়ির কাঁটার দিকে ঘোরে, তখন সেই কোণটাই হয়ে যাবে আমার, ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে কোণটা পজিটিভ, আর ঘড়ির কাঁটার দিকে হলে কোণ নেগেটিভ হবে। এইটাই হচ্ছে পার্থক্য। তাহলে ত্রিকোণমিতিক কোণ কি সেটা আমরা জানলাম। আচ্ছা, এরপর আসি, স্লাইড দেখো। যেহেতু কোণ আছে, কোণের পরিমাপ আমাদের করতে হবে। তাহলে কোণের পরিমাপ আমরা করব কি করে? দেখো, ত্রিকোণমিতিক কোণের পরিমাপ। ত্রিকোণমিতিক কোণের পরিমাপ সাধারণত 3 পদ্ধতিতে করা হয়ে থাকে। দেখো বোর্ডে খেয়াল, স্লাইডে খেয়াল করো। আমরা সাধারণত 3 পদ্ধতিতে ত্রিকোণমিতিক কোণের পরিমাপ করে থাকি। কি কি? ষাটমূলক পদ্ধতি, বৃত্তীয় পদ্ধতি এবং শতমূলক পদ্ধতি। এখানে লিখে নিই, দেখো। কোণের পরিমাপ কয়টা পদ্ধতি? 3টে পদ্ধতি আমরা দেখালাম। তাহলে একটা কি? ষাটমূলক পদ্ধতি, দ্বিতীয়টা বৃত্তীয় পদ্ধতি, এবং 3 নম্বর হচ্ছে শতমূলক।
তাহলে প্রথমে আমরা ষাটমূলক পদ্ধতিটা নিয়ে আলোচনা করি। ষাটমূলক পদ্ধতি কি? তাহলে 1 নাম্বার যেটা আলোচনা করছি ষাটমূলক পদ্ধতি। জিওমেট্রিতে আমরা সমকোণ বলতে কি বুঝি? সমকোণ বলতে আমরা শিখেছি যে একটা সরলরেখা আর একটা সরলরেখার উপর দণ্ডায়মান হলে উভয় দিকে যে সমান সমান একটা সরলরেখা আরেকটা সরলরেখার উপর দণ্ডায়মান হলে উভয় দিকে সমান সমান সন্নিহিত কোণ উৎপন্ন হয়। একটা সরলরেখার উপর আরেকটা সরলরেখা খারাপভাবে দণ্ডায়মান হলে উভয় দিকে সমান সমান সন্নিহিত কোণ উৎপন্ন হয়। এই যে সমান সমান সন্নিহিত কোণ উৎপন্ন হলো, এই প্রত্যেকটিকে এক একটি সমকোণ বলে। এই প্রত্যেকটিকে এক একটি সমকোণ বলে। আচ্ছা, তাহলে জিওমেট্রিতে আমরা জানি যে এটা আমাদের সমকোণ। এই সমকোণটাকে আমরা সমান 90 ভাগে ভাগ করব। যদি সমান 90 ভাগে, এখানে আমার 90 ভাগ হচ্ছে না, সমান 90 ভাগে ভাগ করা হলে এই প্রতিটি ভাগকে বলা হয় 1 ডিগ্রি। তাহলে প্রতিটা ভাগ কি 1 ডিগ্রি। তাহলে এক সমকোণ সমান কি? এক সমকোণ সমান আমরা কি লিখতে পারি তাহলে? এটা তো আমার এক সমকোণ। এই এক সমকোণকে আমরা কি করলাম? সমান 90 ভাগে ভাগ করলাম এবং প্রতিটা ভাগকে 1 ডিগ্রি বলে। তাহলে এক সমকোণ সমান 90 ডিগ্রি। আবার এই যে এক ডিগ্রি, এক ডিগ্রি, এই 1 ডিগ্রিকে আবার 60 ভাগে ভাগ করব। 60 ভাগে ভাগ করলে এই প্রতিটা ভাগকে বলা হবে 1 মিনিট। অর্থাৎ এই যে এক ডিগ্রি আমি পাবো, এই এক ডিগ্রিকে আমি সমান 60 ভাগে ভাগ করব। এই সমান 60 ভাগে ভাগ করলে এক ভাগকে বলা হবে 1 মিনিট। তাহলে 1 ডিগ্রি সমান আমরা কি পাবো? 60 মিনিট। এটা মিনিটের চিহ্ন। আচ্ছা, এই যে 60 মিনিট পেলাম, 1 ডিগ্রির মধ্যে আমি 60 মিনিট পেলাম। এই এই এক মিনিটকে, এই এক মিনিটকে আবার সমান 60 ভাগে ভাগ করব। 60 ভাগে ভাগ করলে প্রতিটা ভাগকে বলা হবে 1 সেকেন্ড। অর্থাৎ এখানে 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে এইটাই হচ্ছে আমার ষাটমূলক পদ্ধতি। আমরা সমকোণকে সমান 90 ভাগে ভাগ করব। তাহলে এক ভাগকে বলা হবে 1 ডিগ্রি। 1 ডিগ্রিকে সমান 60 ভাগে ভাগ করব। এক ভাগকে বলা হবে 1 মিনিট এবং 1 মিনিটকে সমান 60 ভাগে ভাগ করব। এক ভাগকে বলা হবে 1 সেকেন্ড। এই যে আমার ক্ষুদ্রতম ভাগগুলো 60-এর সাথে সম্পৃক্ত, এই কারণে এই পদ্ধতিকে বলা হচ্ছে ষাটমূলক পদ্ধতি। আচ্ছা, তাহলে ষাটমূলক পদ্ধতিতে আমাদের কোণের একক কি? ডিগ্রি। এবার আসা যায় বৃত্তীয় পদ্ধতি। আচ্ছা, 2 নাম্বার কি? আমার বৃত্তীয় পদ্ধতি। বৃত্তীয় পদ্ধতিতে বলছি যে যেহেতু বৃত্তীয় পদ্ধতি বুঝতে পারছো বৃত্তের সাথে সম্পৃক্ত, তাহলে বৃত্তীয় পদ্ধতিটা কি? কোন বৃত্তের ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের চাপ, ব্যাসার্ধ যদি আমার আর হয়, ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, এই একটা চাপ এবি, ব্যাসে এই চাপের দৈর্ঘ্যটা হচ্ছে আমার আর। চাপ এবি সমান এটা কি? ব্যাসার্ধ আর। তাহলে আমি বলছি যে কোন বৃত্তের ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে 1 রেডিয়ান। স্লাইড দাও। সেটাকে বলা হচ্ছে 1 রেডিয়ান। দেখো, তোমরা স্লাইডেও খেয়াল করতে পারো। বলছি কি, বৃত্তের ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে 1 রেডিয়ান বলা হয়। ইহাকে প্রকাশ করা হয়, এটাকে প্রকাশ করা হয় 1 রেডিয়ান। অনেক সময় কোণের একক উল্লেখ থাকে না, একক উল্লেখ না থাকলে আমরা সেটা মনে করব রেডিয়ান এককে দেওয়া আছে। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আমাদের বৃত্তীয় পদ্ধতি। আবারও বলছি, কোন বৃত্তের সমান দৈর্ঘ্যের চাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেটাই হচ্ছে 1 রেডিয়ান। তাহলে এটাই হচ্ছে, এই রেডিয়ানকে বলা হয় বৃত্তীয় পদ্ধতিতে কোণ পরিমাপের একক। তাহলে বৃত্তীয় পদ্ধতিতে কোণ পরিমাপের একক কি? আমাদের রেডিয়ান। আচ্ছা, এরপর আসছে শতমূলক পদ্ধতি। শতমূলক পদ্ধতি বর্তমানে তেমন কোনো প্রচলন নাই।
বর্তমানে ষাটমূলক এবং বৃত্তীয় পদ্ধতিতে কোণের পরিমাপ করা হয়ে থাকে। তবে এইটা সম্পর্কে আমি একটু বলে নিই। শতমূলক পদ্ধতি, বৃত্তীয় পদ্ধতি, ষাটমূলক পদ্ধতিতে যেমন আমি এক সমকোণকে সমান 90 ভাগে ভাগ করলাম, শতমূলক পদ্ধতিতে এক সমকোণকে সমান 100 ভাগে ভাগ করতে হবে। 100 ভাগে ভাগ করলে প্রতিটা ভাগকে এক শতমূলক ডিগ্রি বা এক গ্রেড বলা হবে। তাহলে এই ক্ষেত্রে আমার কি হচ্ছে, এক সমকোণ সমান 100 গ্রেড। আচ্ছা, এক সমকোণ সমান আমি কি জানি, 90 ডিগ্রি সমান গ্রেড। তাহলে 1 ডিগ্রি সমান আমি কি লিখতে পারি, 100/90 গ্রেড না লিখে জিও লেখা যায়। আচ্ছা, এইটা তাহলে ডিগ্রি এবং গ্রেডিয়ানের মধ্যে সম্পর্ক কি, 10/9 গ্রেড। এটাই হচ্ছে আমার শতমূলক পদ্ধতি। তবে বর্তমানে শতমূলক পদ্ধতি তেমন কোনো প্রচলন নাই, এই কারণে ষাটমূলক পদ্ধতি এবং বৃত্তীয় পদ্ধতি নিয়ে আমরা আগাবো সামনে। আচ্ছা, আমার শিখন ফলে এর পরে ছিল কি, কোণের ডিগ্রি এবং রেডিয়ান পরিমাপের সম্পর্ক। তাহলে আমার পরের টপিকসটা কি, কোণের ডিগ্রি এবং রেডিয়ান পরিমাপের সম্পর্ক নির্ণয়। আচ্ছা, এইটা করতে গেলে আমাদের প্রথমে আরেকটা উপপাদ্য একটু, আমরা একাদশ 9 10-এ পড়ে এসেছি, তো সেই উপপাদ্যটা আমাদের দরকার, সেটা আমরা একটু পড়ে নিই। দেখো উপপাদ্যটা কি, উপপাদ্যটা এরকম ছিল যে আমি তোমাদের জাস্ট মনে করাই দিচ্ছি যে কেমন ছিল। আচ্ছা, কোন বৃত্তচাপ কর্তৃক, ধরো এ বি একটা চাপ, এ বি একটা চাপ, এই চাপ কর্তৃক কেন্দ্রে উৎপন্ন কোণ, বৃত্তের কেন্দ্র যদি ও হয়, আমার উপপাদ্যটা হচ্ছে কোন বৃত্তচাপ কর্তৃক ওই বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ ওই চাপের দৈর্ঘ্যের সমানুপাতিক। তাহলে আমার বৃত্তচাপ যদি এ বি হয়, তাহলে কেন্দ্রে উৎপন্ন কোণ, কেন্দ্রে উৎপন্ন কোণ কি, কোণ এ ও বি। আমার চাপ কি, চাপ এ বি। আমি কি বলছি, যে কোন বৃত্তচাপ কর্তৃক ওই বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ ওই চাপের দৈর্ঘ্যের সমানুপাতিক। তাহলে চাপের দৈর্ঘ্য, চাপ এ বি প্রপোর্শনাল টু কোণ এ ও বি। আমি যেটা মুখে বলছি সেটা লিখলে যেরকম হবে এইটা, অর্থাৎ কোন বৃত্তচাপ কর্তৃক ওই বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ বৃত্তচাপের দৈর্ঘ্যের সমানুপাতিক। তাহলে এইখান থেকে আমরা কি লিখতে পারি, চাপ এ বি বাই কোণ এ ও বি সমান কে। এইখানে যদি চাপ আরেকটা নিই, এসি আরেকটা চাপ নিই, সেটা একটা কেন্দ্রে কোণ উৎপন্ন করবে। তাহলে এই চাপ এসি এর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, চাপ এসি বাই কোণ এ ও সি সমান কে। অর্থাৎ এই দুইটা থেকে আমরা কি লিখব, চাপ এ বি বাই কোণ এ ও বি সমান চাপ এসি বাই কোণ এ ও সি। এইটা আমরা বিভিন্ন প্রমাণের খাতিরে যখন আমাদের যেমন প্রয়োজন হবে তখন আমরা সেটা সাজিয়ে লিখব। যেমন এইখান থেকে আরো লেখা যায়, কোণ এ ও বি বাই চাপ, জাস্ট উল্টাই দেওয়া, চাপ এ বি সমান কোণ এ ও সি বাই চাপ
এসি, এইভাবেও লেখা যায়। আচ্ছা, তাহলে এইটা তোমাদের মনে রাখতে হবে। এর পরে আমি যেটা করাবো, কোণের রেডিয়ান এবং ডিগ্রি এবং রেডিয়ান করে পরিমাপের মধ্যে সম্পর্ক, সেইটা করতে গেলে আমাদের এইটা প্রয়োজন হবে। তোমরা এটা মনে রাখো, নাহলে লিখে রাখো। এই স্লাইড দাও। এখন এটাতে আসি আমরা, কোণের ডিগ্রি ও রেডিয়ান পরিমাপের সম্পর্ক। ডিগ্রি এবং রেডিয়ান পরিমাপের সম্পর্ক। আচ্ছা, এই সম্পর্কটা করতে গেলে আমরা কি করব, প্রথমে একটা বৃত্ত নিয়ে নিব, একটা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, কেন্দ্র ও, যার রেডিয়াস অর্থাৎ ব্যাসার্ধ ও এ সমান আর, এবং এই ব্যাসার্ধের সমান চাপ এ বি। তাহলে আমি কি বলছি, ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত যার ব্যাসার্ধ ও এর সমান দৈর্ঘ্যের চাপ এ বি নিলাম। তাহলে সমান দৈর্ঘ্যের চাপ এ বি, তাহলে চাপ এ বি সমান, এইটা যদি আর হয়, ও এ সমান যদি আর হয়, ও এ সমান ব্যাসার্ধ ও এ সমান আর। তাহলে আমি কি বলছি, চাপ এ বি ব্যাসার্ধের সমান, চাপ এ বি সমানও আর। আচ্ছা, বৃত্তীয় পদ্ধতিতে আমরা যে কোণের পরিমাপটা পড়লাম, সেটাতে আমি কি বলছি, ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে 1 রেডিয়ান বলা হয়। তাহলে এই যে আমার চাপ এ বি দৈর্ঘ্য ব্যাসার্ধ আর এর সমান, তাহলে কেন্দ্রে যে কোণ উৎপন্ন করছে সেইটার পরিমাপ কি হবে, কোণ এ ও বি সমান কি হবে, তাহলে 1 রেডিয়ান। আচ্ছা, এখন আরেকটা চাপ নিই, এমন ভাবে নিই যেন এসি একটা চাপ নিলাম, যেন ওসি লম্ব ও এ হয়। তাহলে আরেকটা চাপ এসি এমন ভাবে নিলাম যেন ওসি লম্ব ও এ হয়। তাহলে এইখানে আরেকটা চাপ আমি পেলাম, কোণ কি এ ও সি। তাহলে চাপ কোণ আরেকটা পেলাম, কোণ এ ও সি। তাহলে কোণ এ ও সি সমান কি, যেহেতু ওসি লম্ব ও এ, কোণ এ ও সি সমান কি 90 ডিগ্রি। চাপ এ বির দৈর্ঘ্য কি হবে, এখানে দেখো একটা বৃত্ত, এটা কেন্দ্র, রেডিয়াস, এই বৃত্তটাকে যদি 4 ভাগে ভাগ করা হয়, এইটা ঠিক সেটাই করা হয়েছে ও এ সি। তাহলে চাপ এই যে এ ও সি, এই অংশটা কি সম্পূর্ণ বৃত্তের 4 ভাগের 1 ভাগ, এই অংশটা কি সম্পূর্ণ বৃত্তের 4 ভাগের 1 ভাগ। তাহলে চাপ এসি এর দৈর্ঘ্য কি হবে, চাপ এসি সমান সম্পূর্ণ বৃত্তের দৈর্ঘ্য কি, দৈর্ঘ্য মানে কি পরিধি, সম্পূর্ণ বৃত্তের পরিধি কি 1/4 বৃত্তের গুণ বৃত্তের পরিধি। সম্পূর্ণ বৃত্তের পরিধির 4 ভাগের 1 ভাগ হচ্ছে এ ও সি। তাহলে চাপ এসি এর দৈর্ঘ্য কি হবে, চাপ না, এসি হচ্ছে সম্পূর্ণ বৃত্তের পরিধির 4 ভাগের 1 ভাগ, এসি চাপ। তাহলে চাপ এসি সমান কি 1/4 গুণ বৃত্তের পরিধি। তাহলে 1/4 বৃত্তের পরিধি আমরা কি জানি,
2 পাই আর। তাহলে এখানে কি হচ্ছে পাই আর বাই 2। তাহলে চাপ এসি কি হচ্ছে সম্পূর্ণ বৃত্তের পরিধির 4/1 বৃত্তের পরিধি আমরা জানি 2 পাই আর, তাহলে 4/1 করলে পাই আর বাই 2। তাহলে আমরা পেলাম, সবকিছু পেয়ে গেলাম। এখন আগে যে উপপাদ্যটা করেছি আমি তোমাদেরকে বললাম যেটা মনে রাখো, তাহলে সেইটা অনুযায়ী আমরা কি লিখতে পারি, দেখো কোণ আগে সেই উপপাদ্য অনুযায়ী কোণ এ ও বি বাই চাপ এ বি সমান কোণ এ ও সি বাই চাপ এসি। আচ্ছা এখানে এখন কোণ এ ও বি কি 1 রেডিয়ান, এখান থেকে আমি লিখি 1 রেডিয়ান বাই চাপ এ বি। চাপ এ বি এর দৈর্ঘ্য কি আর সমান কোণ এওসি, কোণ এওসি কি 90 ডিগ্রি। চাপ এসি, চাপ এসি কি তোমরা কি এখানে দেখতে পাচ্ছ, আমি একটু উপরে উঠাই লিখি। এইখান থেকে আমি লিখছি দেখো কোণ এ ও বি হচ্ছে আমার 1 রেডিয়ান, আর চাপ এ বি আর কোণ এওসি, কোণ এওসি 90 ডিগ্রি, চাপ এসি পাই আর বাই 2, পাই আর বাই 2। এইখান থেকে এখানে আসছে। আচ্ছা আমার সব লেখা হয়ে গেল, আমি উপরে মুছে দিই। এখন এইখান থেকে দেখো এখানে আসছি আমি, এক রেডিয়ান বাই আর সমান 180 ডিগ্রি, এই 2টা উপরে উঠে গেল 180 ডিগ্রি বাই পাই আর। আচ্ছা এই আর আর চলে গেল, তাহলে 1 রেডিয়ান সমান 180 ডিগ্রি বাই পাই, ইমপ্লাইজ দ্যাট পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। তাহলে আমরা এই যে রেডিয়ান এবং ডিগ্রি পরিমাপের মধ্যে সম্পর্ক স্থাপন হয়ে গেল, পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। এখান থেকে আমরা কিছু কিছু, এইটা আমার সম্পর্ক ডিগ্রি এবং রেডিয়ান পরিমাপের মধ্যে, এইখান থেকে আমরা কিছু কিছু জিনিস মনে রাখতে পারি, যেমন 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। তাহলে এখান থেকে 1 ডিগ্রি সমান কি লিখতে পারি পাই বাই 180 রেডিয়ান। আচ্ছা তাহলে আমাদের কোণের ডিগ্রি এবং রেডিয়ান পরিমাপের মধ্যে সম্পর্ক স্থাপন হলো। এরপর আমরা দেখব যেটা, সেটা বৃত্তচাপের দৈর্ঘ্য। স্লাইড দাও। আচ্ছা তার আগে একটা কথা বলে নিই, আচ্ছা একটু দাও, তার আগে একটা কথা বলে নিই। এই যে আমরা পাই লিখছি, পাইটা কি আসলে? পাই একটা গ্রিক শব্দ, যার এটা একটি ধ্রুব সংখ্যা, যার একটা নির্দিষ্ট মান আছে, যেটা কি ডিফাইন করা হয় এইভাবে যে পাইকে ডিফাইন করা হচ্ছে এইভাবে যে যে কোনো বৃত্তের পরিধি এবং তার ব্যাসের অনুপাত একটি ধ্রুব সংখ্যা। তাহলে কি বলছি, বৃত্তের পরিধি আমি কি পড়াচ্ছি পাই, আমি কি বলছি বৃত্তের পরিধি এবং বৃত্তের ব্যাস, যে কোনো বৃত্ত এর অনুপাত একটি ধ্রুব সংখ্যা। বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত একটি ধ্রুব সংখ্যা, সেই ধ্রুব সংখ্যাকে আমরা পাই দ্বারা নির্দেশ করি। পাই একটা গ্রিক শব্দ, এই পাইয়ের একটি নির্দিষ্ট মান আছে, যার 3 দশমিক স্থান পর্যন্ত পাইয়ের মান হচ্ছে 3.1416 এবং ভগ্নাংশে লিখলে 22/7 প্রায় এই মান।
তাহলে এইটা হচ্ছে আমাদের পাই। এরপর আমরা আসব বৃত্তচাপ। বৃত্তচাপের দৈর্ঘ্য, স্লাইড দাও। দেখো স্লাইডে দেখো বৃত্তচাপের দৈর্ঘ্য দেখিয়েছি। তাহলে বৃত্তচাপটা কি? বৃত্তের পরিধির ওপর যে কোনো একটি অংশকে বৃত্তচাপ বলে। বৃত্তচাপের দৈর্ঘ্য আমরা এখন কি পড়াবো? বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয়। ভালো কলম নাই তো, একটা নিয়ে এসো। আমি কি বলছি? বৃত্তচাপ কি? বৃত্তের পরিধির ওপর যে কোনো একটি অংশকে বৃত্তচাপ বলা হয়। ধরলাম বৃত্তের পরিধির ওপর এবি একটা অংশ, এই এবি হচ্ছে একটি বৃত্তচাপ। এই বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে দৈর্ঘ্যটা কি করে নির্ণয় করব? বৃত্তটা ধরলাম ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, যার রেডিয়াস ও এ সমান আর। তাহলে ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত যার রেডিয়াস ও এ সমান আর, ব্যাসার্ধ ও এ সমান আর। আর চাপ এবি কর্তৃক কেন্দ্রে উৎপন্ন কোণ, যে কোণটা উৎপন্ন করছে সেটা হচ্ছে থিটা। থিটা এবি কর্তৃক কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা। কোণ এ ও বি ইকুয়াল থিটা। এবং এবি এর দৈর্ঘ্য ধরছি, চাপ এবি এর দৈর্ঘ্য, চাপ এবি এর দৈর্ঘ্য সমান এস ধরছি। আচ্ছা, আর পুরো বৃত্ত যদি ধরি, বৃত্তের পরিধি কি? বৃত্তের পরিধি 2 পাই আর। আর বৃত্ত কর্তৃক কেন্দ্রে উৎপন্ন কোণ, যে কোনো বৃত্ত, এটা যদি কেন্দ্র হয়, এই কেন্দ্রকে কেন্দ্র করে বৃত্ত দেখো এক পাক ঘুরে আসছে। তাহলে কেন্দ্রে উৎপন্ন কোণ কি? বৃত্ত কর্তৃক কেন্দ্রে উৎপন্ন কোণ 2 পাই। এই ঘূর্ণমান রশ্মি যদি এক পাক ঘুরে আসে, তাহলে উৎপন্ন কোণ কি হয়? কেন্দ্রে উৎপন্ন কোণ কি হয়? 2 পাই। তাহলে বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ সমান 2 পাই। তো আমি যে উপপাদ্যটা এর আগে করলাম, বললাম যে এটা বিভিন্ন ইয়েতে লাগবে। তাহলে দেখো এখানে দুইটা সেই উপপাদ্য অনুসারে আমরা কি লিখতে পারি? চাপ এবি বাই কোণ এ ও বি সমান বৃত্তের পরিধি। বৃত্তের সাথে যদি চাপের তুলনা করি, বৃত্তের পরিধি, কারণ বৃত্তের পরিধি কেন্দ্রে 2 পাই কোণ উৎপন্ন করছে, তাহলে বৃত্তের পরিধি বাই বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ। কোণ। আচ্ছা, এখন চাপ এবি এর দৈর্ঘ্য আমি কি ধরেছি? এস। কোণ এ ও বি কি ধরেছি? থিটা। বৃত্তের পরিধি কি? 2 পাই আর। বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ কি? 2 পাই। এইখান থেকে এই যে 2 পাই কেটে যাবে, আর আমি ক্যালকুলেশন করলে পাবো কি? এস ইকুয়াল আর থিটা। 2 পাই কেটে গেল, থিটা এদিকে গেল, আর এর সাথে গুণ হয়ে এস ইকুয়াল আর থিটা। এইটাই হচ্ছে আমার বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র। বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র কি? এস ইকুয়াল আর থিটা। এখানে একটু বড় করে লিখে দিচ্ছি আমি। দেখো দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র হচ্ছে, দেখতে পাচ্ছ তো?
এস ইকুয়াল আর থিটা। বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয় সূত্র গেল। এইবার আমরা আসব বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয়। পরের স্লাইডটা দাও। বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয়। বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে প্রথমে আমার জানতে হবে বৃত্তকলা কি, তাই না? চিত্র এটাই থাক। আচ্ছা, বৃত্তকলা কি? বৃত্তকলা বলছি যে একটি চাপ ও চাপের প্রান্তবিন্দু সংশ্লিষ্ট ব্যাসার্ধ দ্বারা বেষ্টিত ক্ষেত্রকে বৃত্তকলা বলে। বৃত্তের ওপর একটা চাপ এবং চাপের প্রান্তবিন্দু সংশ্লিষ্ট ব্যাসার্ধ দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে বৃত্তচাপ বলে। তাহলে একটা বৃত্ত নিই আমি, দেখো, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। যে কোনো একটা চাপ নিই এবি। তাহলে ডেফিনেশনে কি বলছি? বৃত্তের ওপর যে কোনো চাপ এবং চাপের ব্যাসার্ধ সংশ্লিষ্ট চাপের প্রান্তবিন্দু সংশ্লিষ্ট, বৃত্তের ওপর যে কোনো চাপ এবং চাপের প্রান্তবিন্দু কি এ এবং বি, প্রান্তবিন্দু সংশ্লিষ্ট ব্যাসার্ধ কি ও এ, এই প্রান্তবিন্দু সংশ্লিষ্ট ব্যাসার্ধ কি ও বি। তাহলে এই চাপ এ বি এবং ও এ ব্যাসার্ধ ও বি ব্যাসার্ধ এইটুকু দ্বারা যে আবদ্ধ ক্ষেত্র, এই যে আমার আবদ্ধ ক্ষেত্র, এইটাই হচ্ছে আমার বৃত্তকলা। এটাই আমার বৃত্তকলা। আচ্ছা, তা বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র এখন। তাহলে আমার বৃত্তকলাটা কি হচ্ছে? এ ও বি। বৃত্তকলা কি? এ ও বি বা এ বি ও, যেভাবে লিখো সেভাবেই হবে। আচ্ছা, তাহলে বৃত্তকলা এ ও বি এর ক্ষেত্রফল আমার নির্ণয় করতে হবে। বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয়। আচ্ছা, এই বৃত্তচাপে নিই। তাহলে ধরলাম যে ব্যাসার্ধ, এখানে আমার এ ও বি হচ্ছে বৃত্তকলা। এ ও বি একটি বৃত্তকলা। এখন ধরলাম যে বৃত্তের ব্যাসার্ধ ও এ সমান আর, এবং এই চাপ কর্তৃক কেন্দ্রে উৎপন্ন কোণ আমি ধরলাম যে থিটা। তাহলে কোণ এ ও বি ইকুয়াল থিটা ধরলাম। আচ্ছা, আর বৃত্তকলার ক্ষেত্রফল ধরলাম, বৃত্তকলার ক্ষেত্রফল সমান এ, এটা ধরে নিলাম। বৃত্তের ক্ষেত্রফল আমরা কি জানি? বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে বৃত্তের ক্ষেত্রফল আমরা কি জানি? বৃত্তের ক্ষেত্রফল আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল আমরা কি জানি? আমরা এটা জানি কিন্তু, পাই আর স্কয়ার। এটা আমরা জানি যে আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার। আমরা কিভাবে জানি? আমরা আগে পড়ে এসেছি। আচ্ছা, এখন একটা থিওরি আমরা নবম দশম শ্রেণীতে পড়ে এসেছি মনে হয়। দেখো, বৃত্তকলা ও বৃত্তের সম্পূর্ণ ক্ষেত্রফলের অনুপাত, বৃত্তকলা এবং বৃত্তের সম্পূর্ণ ক্ষেত্রের অনুপাত বৃত্তকলার কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তের কেন্দ্রস্থ কোণের অনুপাতের সমান। আমি কি বলছি? বৃত্তকলা এবং বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত, বৃত্তকলার ক্ষেত্রফল এ, বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার। আমি কি বললাম? আরেকবার বলছি, বৃত্তকলা এবং বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত
কার সমান? বৃত্তকলার কেন্দ্রস্থ কোণ কি? থিটা, এবং বৃত্তের কেন্দ্রস্থ কোণের অনুপাতের সমান। এটা আমরা উপপাদ্য নবম দশম শ্রেণীতে পড়ে এসেছি যে বৃত্তকলা এবং বৃত্তের ক্ষেত্রফল, আবার আমি বলছি, বৃত্তকলা এবং বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত বৃত্তকলার কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তের কেন্দ্রস্থ কোণের অনুপাতের সমান। তাহলে এইখান থেকে আমরা কি লিখছি দেখো, পাই পাই আউট হয়ে যাবে। তাহলে এ সমান আমরা লিখছি 1/2, আর যদি এইদিকে চলে যায় আর স্কয়ার থিটা। তাহলে এই এ আমার কি? বৃত্তকলার ক্ষেত্রফল। তাহলে বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে a = ½ r² থিটা। তাহলে আমরা যে দুইটা সূত্র পড়লাম, বৃত্তচাপের দৈর্ঘ্য এবং বৃত্তকলার ক্ষেত্রফল, এই দুইটা সূত্র নিয়ে আমাদের এখন এই চ্যাপ্টারের বেশিরভাগ অঙ্কই হয়ে যাবে। যে অঙ্কগুলো করাবো এই সূত্রগুলো আমি এক সাইডে লিখে রাখছি, লিখে রেখে আমি অঙ্ক শুরু করছি। দেখো সূত্র কি আমি দুইটা লিখে রাখছি। বৃত্তচাপের দৈর্ঘ্য যেটা S সমান r থিটা, আর বৃত্তকলার ক্ষেত্রফল A সমান 1/2 r² থিটা। এই দুইটা সূত্র নিয়ে আমরা এখন প্রবলেম সলভ করাবো। স্লাইড দাও গো। দেখো প্রশ্নমালা 6A কিছু অঙ্ক আমি স্লাইডে উঠিয়ে নিয়ে এসেছি। প্রথম অঙ্কটা কি দেখো, 2 এর তোমাদের পাঠ্য বই কিতাবউদ্দিনে 2 এর A। তো 2 এর A তে কি আছে দেখো, পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার। পৃথিবী পৃষ্ঠে দুইটি বিন্দু কেন্দ্রে 5 ডিগ্রি কোণ উৎপন্ন করে, বিন্দু দুইটির দূরত্ব কত? তাহলে আমার দেওয়া আছে কি কি দেখো, ব্যাসার্ধ দেওয়া আছে পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে 6440। পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে 6440, ব্যাসার্ধ r সমান, এবং কেন্দ্রে উৎপন্ন কোণ দেওয়া আছে থিটা = 5 ডিগ্রি। আচ্ছা, এখন আমি একটা কথা বলে নিই, আমরা যে বৃত্তচাপের দৈর্ঘ্য এবং বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করলাম, ওখানে কিন্তু দেখো আমরা রেডিয়ান পরিমাপে করেছি, পায়ের সাথে সম্পৃক্ত রেডিয়ান পরিমাপে করেছি। কাজে আমাদের কোণ যদি ডিগ্রিতে থাকে তাহলে সেটা রেডিয়ানে নিয়ে যেতে হবে। তো এই চ্যাপ্টারের সব অঙ্কগুলোই কোণ যদি ডিগ্রিতে থাকে সেটা আমাদের রেডিয়ানে নিয়ে যেতে হবে। তাহলে এখানে 5 ডিগ্রিকে রেডিয়ানে নিয়ে গেলে আমি একটা সম্পর্ক দেখিয়েছি যে 1 ডিগ্রি সমান π/180। তাহলে এখানে 5 গুণ π/180, এটা আমার। তাহলে আমি রেডিয়াস পেলাম, ব্যাসার্ধ পেলাম এবং কেন্দ্রে উৎপন্ন কোণ পেলাম। আমার প্রশ্নটা কি ছিল? স্লাইড দাও। প্রশ্নটা ছিল, বড় করে দাও স্লাইডটা। প্রশ্ন ছিল পৃথিবীর ব্যাসার্ধ এত,
পৃথিবীর পৃষ্ঠে দুইটি বিন্দু কেন্দ্রে 5 ডিগ্রি কোণ উৎপন্ন করলে বিন্দু দুইটির দূরত্ব কত? দেখো, যদি এখানে কি হচ্ছে, ওয়ে ব্যাসার্ধ দেওয়া আছে এবং কেন্দ্রে উৎপন্ন কোণ দেওয়া আছে, এই বিন্দু দুইটার দূরত্ব মানে কি, এই চাপের দৈর্ঘ্য বের করতে হবে, তাই না? তাহলে সুতরাং বিন্দু দুটির দূরত্ব হ্যাঁ, চাপের দৈর্ঘ্যের সূত্র কি? এস ইকুয়াল আর থিটা। এখানে আর আমার দেওয়া আছে 6440, থিটা হচ্ছে 5 পাই বাই 180। আচ্ছা, এখানে 6440 গুণ 5, পাইয়ের মান আমার হচ্ছে 3.1416, 180। এটা তোমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করবা। ক্যালকুলেটরে ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা হচ্ছে 562। আচ্ছা, এইটা আমার, দেখো ব্যাসার্ধ একক লিখিনি কিন্তু আমি, তাহলে এটা কি হবে, চাপের দৈর্ঘ্য কি হবে? কিলোমিটার। ব্যাসার্ধ আমার 6440 কিলোমিটার, তাহলে বিন্দুটির দূরত্ব হচ্ছে 662 কিলোমিটার। আচ্ছা, স্লাইড দাও তো। আচ্ছা, এটা হচ্ছে 2 এর জি হবে। হ্যাঁ, একটু বড় করো এটা। টু বি যেটা, দেখো তোমরা প্রশ্নটা পড়ে নাও। দেখো, বলছে যে একটি বৃত্তের ব্যাসার্ধ 5 cm, বৃত্ত ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত ধরলাম, ব্যাসার্ধ ও এ সমান 5 সেন্টিমিটার, ব্যাসার্ধ আর সমান 5 সেন্টিমিটার, সেমি। আচ্ছা, আর হচ্ছে, এবং এর একটা চাপ নিলাম এবি, একটি চাপ কেন্দ্রে 40 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এই চাপ কেন্দ্রে কি কোণ উৎপন্ন করছে? 40 ডিগ্রি। তাহলে কেন্দ্রে উৎপন্ন কোণ কি? কোণ থিটা সমান 40 ডিগ্রি। এটা আমার ডিগ্রিতে আছে, রেডিয়ানে নিয়ে আসতে হবে। 40 গুণ পাই বাই 180, তাহলে এইটা হচ্ছে, দেখো একটু ক্যালকুলেশন যদি করি, 2 পাই বাই 9। আচ্ছা, এই দুইটাই দেওয়া আছে। আমার প্রশ্নটা হচ্ছে, এটা আসলে 2 এর জি হবে, স্লাইডে করা আছে। প্রশ্নটা কি? চাপের দৈর্ঘ্য এবং বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এই যে চাপ এবি এর দৈর্ঘ্য এবং এই যে বৃত্তকলা, এই বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, অর্থাৎ এস ইকুয়াল হোয়াট এবং বৃত্তকলার ক্ষেত্রফল এ ইকুয়াল হোয়াট, এই দুটো আমার নির্ণয় করতে হবে, তাই না? তাহলে দেখো, আমার এখানে তো সূত্র দেওয়াই আছে, বৃত্তচাপের দৈর্ঘ্য। তাহলে চাপের দৈর্ঘ্য এস ইকুয়াল দৈর্ঘ্য এস ইকুয়াল আর থিটা। আর হচ্ছে আমার 5 সেন্টিমিটার, আর থিটা হচ্ছে 2 পাই বাই 9। এটা একটু ক্যালকুলেট করো। 10, 5 গুণ 10, 10 গুণ 3.1416 বাই 9। এটা ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা হচ্ছে তোমার চাপের দৈর্ঘ্য। তাহলে যেটা আসবে সেটা হচ্ছে 3.491। এখানে কিন্তু দশমিকের পর আরো সংখ্যা আছে, ক্যালকুলেশন করলে তোমরা দেখতে পাবা। সবগুলো সংখ্যা তো লেখা সম্ভব না, আমরা 3 দশমিক স্থান পর্যন্ত লিখছি। এই কারণে এখানে
কি লিখতে হবে, প্রায় লিখতে হবে। আর এখানে দেখো আমার এককটা হচ্ছে সেমি, প্রায়। তাহলে চাপের দৈর্ঘ্য S ইকুয়াল এত বের হলো। এখন বৃত্তকলার ক্ষেত্রফল, হ্যাঁ ক্ষেত্রফল আমরা কি জানি, A ইকুয়াল হাফ আর স্কোয়ার থিটা। হাফ আর কি আমার 5 স্কোয়ার, আর থিটা কি 2π/9। আচ্ছা এটা ক্যালকুলেশন করো, পায়ের মান বসাও, 2 কেটে যাবে, ওপরে আমার থাকবে 25π/9। এখন পায়ের মান বসিয়ে দাও, 25 গুণ 3.1416/9, এইটা সমান, তোমরা ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করলে আসবে আমার 8.727। আচ্ছা এইখানে ক্ষেত্রফলের একক কি, এটা আমার সেন্টিমিটার ছিল, 5 স্কোয়ার হয়েছে, তাহলে বর্গ সেন্টিমিটার, তাহলে বর্গ সেমি, এইটাও কি লিখতে হবে, প্রায়। আচ্ছা এখন যে কথাগুলো দেখো, তোমরা অঙ্ক অনেক সময় করো ঠিকই, সেই এককগুলো লিখো না, এই এককগুলো অবশ্যই লিখতে হবে, দৈর্ঘ্যের একক, ক্ষেত্রফলের একক। আর যদি কোনো একক না দেওয়া থাকে শুধু এখানে লিখে দিবা এত একক, যদি একক দেওয়া না থাকে, আর এখানে লিখে দিবা বর্গ একক। তাহলে আজকে দুইটা সূত্র প্রতিষ্ঠা করলাম এবং সূত্রের দুইটা অঙ্ক করলাম। সামনের ক্লাসে এই দুইটা সূত্র নিয়ে আরো কিছু অঙ্ক করব এবং আরো নতুন নতুন কিছু বিষয় আসবে, ত্রিকোণমিতিক অনুপাত, এই অধ্যায়ে যেগুলো আছে, অনুপাতের প্রবলেম সলভ, তারপর আছে গ্রাফের সাহায্যে সমাধান। তা আজকের মতো এখানেই শেষ করছি। সামনে আমার 30 ডিসেম্বর ক্লাস আছে, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, সামনের ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।